আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ ৩০ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এরপর জানাবো খুলনার আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২। সন্ত্রাস ও খুনের জনপদ হিসেবে পরিচিত খুলনায় আবারও রক্ত ঝরেছে। দুর্বৃত্তরা দিনে দুপুরে আদালত পাড়ায় গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ২ যুবককে। নিহতরা হলেন নতুন বাজার চর মসজিদ গলির বাসিন্দা মোহাম্মদ মান্নাব হাওলাদারের ছেলে মোহাম্মদ হাসিব হাওলাদার। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এদিকে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় ইনুর বিচার শুরু। জুলাই বিপ্লবের সময় হত্যাযোগ্য কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। জানাবো প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, অনিশ্চয়তায় বার্ষিক পরীক্ষা। ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন। এতে দেশের ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। আজ বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। এবং সর্বশেষ জানাবো এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা। ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার বা এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়েছে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ শহরের মুক্তির মোড়, কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি। রোববার ৩০ নভেম্বর রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলীয় সূত্র থেকে জানা গেছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে দলীয় বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দলের অবস্থান এবং সর্বশেষ পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা থাকতে পারে বলে জানানো হচ্ছে। উল্লেখযোগ্য, গত কয়েকদিন ধরে আলাদা খালেদা জিয়ার শারীরিক উন্নতি না হয় বিএনপির নেতাদের উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতারা আন্দোলন ও রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে ধারাবাহিক বৈঠক করছেন। এমন পরিস্থিতিতে দলের এই হঠাৎ সংবাদ সম্মেলনে রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা বয়ে আনতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এদিকে দুপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের চেয়ারপারসনের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিনি আরেকটু সুস্থ হলে আমরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছি। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের নতুন করে আবার তিনি সবকিছু দেখভাল করার বিষয়টি দেখবেন।
খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২ সন্ত্রাস ও খুনের জনপদ হিসেবে পরিচিত খুলনায় আবারও রক্ত ঝরেছে। দুর্বৃত্তরা দিনে দুপুরে আদালত পাড়ায় গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ২ যুবককে। নিহতরা হলেন নতুন বাজার চর মসজিদ গলির বাসিন্দা মোহাম্মদ মান্নাফ হাওলাদারের ছেলে মোহাম্মদ হাসিফ হাওলাদার। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আরেকজন হলেন রূপসা উপজেলার বাগমারা গ্রামের ইজাজ শেখের ছেলে মোহাম্মদ রাজন। রোববার ৩০ নভেম্বর দুপুর ১২টার দিকে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের মেন গেটের সামনে এই ঘটনা ঘটে। খুলনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে খুলনা সার্কিট হাউসে অবস্থান জনাকীর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী বিপুল সদস্যের উপস্থিতিতে এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একাধিক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজন ও হাসিফ মহানগর দায়রা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা শেষে বের হয়ে মেইন রোডে আসামাত্র আগে থেকে অবস্থান নেওয়া ৩ থেকে ৪ জন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজনের মাথায় গুলি লাগলে রাস্তায় লুটে পড়ে তার মাথা থেকে মগজ বের হয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাদের চাপাতিতে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এই ঘটনার সময় আদালত ভবনের ৩য় তলা থেকে একজন দেখতে পান গুলিও কুপিয়ে ২ জনকে জখম করার পর ৩ থেকে ৪ জন দৌড়ে ফরেস্ট অফিসের দিকে চলে যাচ্ছে। অপর এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন একটি মামলায় হাজিরা দিতে এসেছিলেন। এর মধ্যে ৪ জনের জামিন নামঞ্জুর করা হয়। এই ২ জন জামিন নিয়ে বেরিয়ে আসা মাত্রই মেইন রোডে হামলার শিকার হন। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার তম রকনুজ্জামান আমার দেশকে বলেছেন, দুর্বৃত্তরা আদালত এলাকায় গুলি করে ২ জনকে হত্যা করেছে। কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, এই ব্যাপারটি আমরা খতিয়ে দেখছি। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনুর বিচার শুরু। জুলাই বিপ্লবের সময় হত্যাযজ্ঞ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর বিচার শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনুর পক্ষে করা বিচার শুরুর আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর প্রসিকিউশন সূচনা বক্তব্যের মধ্য দিয়ে ইনুর বিরুদ্ধে বিচার শুরু হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন ২ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শারিয়া কবির। এর আগে ২ নভেম্বর ট্রাইব্যুনাল ২ জাসদ সভাপতির বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। ওই দিন বিচারক ৮টি অভিযোগ ইনুকে পড়ে শোনান। সেই শুনানিতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ইনু ২৮ অক্টোবর তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে অভিযোগগুলোর যথাযথ উল্লেখ করে ইনুর অব্যাহতির আবেদন করা হয়। তবে প্রসিকিউশন জানিয়েছে ১৪ দলীয় জোটের শরিক নেতা হিসেবে ইনু দায় এড়াতে পারবেন না, কারণ ইনুর নেতৃত্বে কিন্তু সবকিছু হয়েছিল। ইনু সেদিন শেখ হাসিনাকে যে টেলিফোনে জামাত শিবিরের মাজা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, সেই কথা কিন্তু ইনু কোনোভাবে দায় এড়াতে পারে না, কারণ ইনুর এই ধরনের কর্মকাণ্ড আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না। কারণ ইনু নিজেকে যতই নির্দোষ দাবি করুক, টেলিফোন আলাপে জানা গেছে ইনু আসলে দোষী ছিল। তিনি জামাত শিবিরের বিরুদ্ধে যেভাবে শেখ হাসিনাকে নির্দেশনা দিয়েছেন, সেটা আসলে ইনুকে এর দায় থেকে কোনোভাবে বাঁচতে দেয় না। তাই বিচারকরা সে বিষয়টি ইনুর সামনে উপস্থাপন করেছেন যে যেন এটি হয়। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, অনিশ্চয়তায় বার্ষিক পরীক্ষা। ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করছেন। এতে দেশের ৬৫,০০০-এর বেশি বিদ্যালয় পাঠদান কার্যত বন্ধ হয়ে গেছে। সোমবার থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এক ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার আজ রোববার রাতের মধ্যে দাবি পূরণে
কার্যকর সিদ্ধান্ত না নিলে সোমবার শুরু হতে যা বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে। সম্প্রতি প্রাথমিক শিক্ষক পর্ষদের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আমরা লাগাতার কর্মবিরতি পালন করছি। দেশের ৬৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন পাঠদান বন্ধ। রোববার এর মধ্যে দাবি পূরণ না হলে সোমবার থেকে বার্ষিক পরীক্ষা বর্জন ছাড়া আমাদের সামনে কোনো পথ থাকবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি সূত্র থেকে জানা গেছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৯টি, যেখানে ৩,৮৪,০০০-এর বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা এরই মধ্যে ১০ম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে রয়েছেন। গ্রেড উন্নীতকরণ ও উচ্চতর গ্রেড সমস্যা সমাধান সহ কয়েকটি দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে। এর আগে গত ৮ থেকে ১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১৫ শতাধিক শিক্ষক আহত হয়। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা কর্মস্থলে ফিরে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি না হয় তারা আবারও কর্মবিরতি শুরু করেছে। তারা এখন কোনোভাবেই পরীক্ষা নেবে না বলে জানিয়েছে। তবে পরীক্ষা না নিলে সরকারের কিছু যায় আসে না। আগামী ফেব্রুয়ারিতে ইনু সরকার যখন ক্ষমতা ছেড়ে দেবে তখন এই শিক্ষকরা আসলে কি করবে সেটা তারাই ভালো জানে।